নাসিরউদ্দিন আর জামাতের কথা তো বাংলাদেশ ছাড়বে না। এই বাংলাদেশে ৭১ মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান করেছে এবং এই মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার মুক্তিযুদ্ধের আগে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তাহলে আজকে তারপরে আপনি আসেন ৮৬ সাল, জিয়াউর রহমানের মৃত্যুর পরে ৮৬ সালের থেকে শুরু করে ৯০ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাটি কামড়ে রাজনীতি করেছে। ১১তে আসেন, বেগম জিয়াকে বিদেশে পাঠাতে চেয়েছে, আমরা মাটি কামড়ে এখানে পড়েছিলাম। ১৫ বছর এত গুম খুম অপহরণ হত্যা নির্যাতন রংপাড়ি রিমান্ড জেল মিথ্যা মামলা সমস্ত কিছু দেওয়ার পর মাটি কামড়ে আমরা পড়েছিলাম এই বাংলাদেশের। যে দেশের মাটি কামড়ে বিএনপির জন্ম, মাটি কামড়ে পড়ে থেকেই এই মাটিতেই বিএনপির মৃত্যু, সেইখানে বিদেশের স্বপ্ন আমাদের দেখায় লাভ নাই। এজেন্ডা বাস্তবায়নের দল আর এজেন্ডা বাস্তবায়ন করতে যে যারা এদেরকে চালাচ্ছে আর মাথায় এই সমস্ত অশুভ তৎপরতা এবং প্রত্যেকটা জিনিসের অপব্যাখ্যা এরা দিয়ে বেড়াচ্ছে, ওই এজেন্ডাকারীরা তারা তাদের সাথে মোকাবেলা কিন্তু তারা তো বলছে আপনারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। আমরা পাকিস্তানেও যাব না, আমরা লন্ডনেও যাব না, আমরা আমেরিকাতেও যাব না, আমরা মেড ইন বাংলাদেশ। তো মেড ইন বাংলাদেশিরা বাংলাদেশই থাকবে, এরাই বিভিন্ন জায়গায় এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে এরা চলে যাবে না। কিন্তু তারা তো অভিযোগ করছে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, মরিয়া হয়ে গেছেন। যাওয়ার পাগলামির কিছু নাই, জনগণ যাকে ভোট দিবে সেই হচ্ছে ক্ষমতায় যাবে। তো সেই নির্বাচনটা কিন্তু বারবার তারা বলছে এটা না হলে নির্বাচন করতে দেব না। এতদিন কি হলো, শাপলা না পেরে নির্বাচন করতে দেব না, এখন বলে কলি হলেই চলবে, মানে কাঁচা কাঁঠাল হোক পাকা কাঁঠাল হোক আর কুশি কাঁঠাল হোক এরকম আর কি ব্যাপার, এখন কলি হলে তাদের চলে। তাহলে এই যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বারবার হতে দেব না, জামাত এবং এনসিপি শুধু নির্বাচনকে লক্ষ্য করেই কিন্তু তীরটা প্রত্যেকটা বিষয়ে মারছে। তাহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কারা করতে চাচ্ছে এবং নির্বাচন চাচ্ছে না কারা, এটা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু স্পষ্ট। আর নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো সমাধান নাই। সমাধান যদি না থাকে, আমি যে সমাধানের পথ যদি আমি চাই, তাহলে নির্বাচন ছাড়া আমার কি পথ আছে? জামাত চায় অবৈধ ক্ষমতা অপব্যবহার করে ওই যে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ওবায়দুল কাদেরের মতো করে বাংলাদেশে ছড়ি ঘোরাতে চাচ্ছে। আর এনসিপির নাবালক শিশু থেকে নাবালক থেকে সাবালক পর্যায়ে উত্তীর্ণ হতে চাচ্ছে তারা এবং তাদের সংগঠনকে। এই জন্য বিএনপি সম্পর্কে এই সমস্ত কথাবার্তা তারা বলে। আপনি গোলামপাড়ার কয়েকদিন একটা বক্তৃতা দিতে দেখেন, কি বাজে একটা বক্তৃতা, যে ধান নৌকাতে আসবে দাঁড়িপাল্লা দিয়ে মাপা হবে, ধান আজকাল ট্রলি আর পাওয়ার টিলারে আসে আর মাপা হয় কিন্তু নিক্তিতে। তাহলে নৌকারও কাজ নাই, দাঁড়িপাল্লারও কাজ নাই। আপনি বাংলাদেশের সবকিছু দেখবেন ডিজিটাল নিক্তিতে মাপা হচ্ছে, কোথাও দাঁড়িপাল্লা নাই, এটা কিন্তু সে বুঝে নেই। আপা আপনার কাছে আবারও আসবো, আমরা ছোট্ট করে একটু জাহিদ ভাই শুনতে চাচ্ছি, ছোট্ট করে আমরা বিরতিতে যাবার আগে ছোট্ট করে শুনতে চাচ্ছি আপনার কাছে। ছোট্ট দুটো কথা বলি। 14 সালের পর থেকে জামাত আর কোথাও ছিল না। শেখ হাসিনাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে এবং শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে করতে দুর্বল করে রেখেছে আসলে কে? বিএনপি। আমি প্রায় বলি কম্বোডিয়ার মতো হয়ে যায় না বাংলাদেশ। কম্বোডিয়াতে যেটা হয়েছে শেখ হাসিনার প্ল্যান সেটা ছিল, ওখানকার প্রাইম মিনিস্টার হুন সেন 26-27 বছর ক্ষমতায় থেকে তার ছেলেকে ক্ষমতায় বসিয়ে এখন শান্তিতে ওখানেই আছেন। শেখ হাসিনাও তাই চেয়েছিলেন, হয় নাই কেন? শেখ হাসিনা কম্বোডিয়া বানাতে পারে নাই কেন? হুন সেন কম্বোডিয়াতে প্রধান যে বিরোধী দল ওটাকে ভেঙে দিতে পেরেছিল। বাংলাদেশে বিএনপি 10 বছর ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে। স্টেকের আলাপ শুধু জুলাই না, এটা খুব ভুল কথা। একটা দুটো ব্যাপার আছে, আমাদের একটা লম্বা সংগ্রামের ইতিহাস আছে। আমরা 71 সালে একটা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমাদের লড়াই না 52 থেকে শুরু হয়েছিল। সো এটা লম্বা সংগ্রামের ইতিহাস, আপনি যদি বাদ দেন আপনি ইতিহাস বোধ নাই আসলে। সো বিএনপির স্টেকের সাথে জামাতকে প্যারালাল করার মধ্যে খুব বড় শয়তানি আছে। জুলাইতে অনিবার্যভাবেই জামাতের স্টেক ছিল, বিএনপির জামাতের চেয়ে বেশি স্টেক ছিল আমি মনে করি। কিন্তু এই 10 বছরের লড়াই, একটা ছোট্ট উদাহরণ দিই। 28 অক্টোবর 2023 সাল বিএনপি ঢাকায় আসলো, লক্ষ লক্ষ মানুষ। বিএনপি সেইখানে কি করা উচিত ছিল নিয়ে সমালোচনা আছে, বিএনপি রুখে দাঁড়ানো উচিত ছিল আমরা মনে করি, কিন্তু বিএনপিকে তো গুলি করে নানা রকম অত্যাচার করে সেখানে ছত্রভঙ্গ করা হলো। ওই দিনই কিছুটা দূরত্বে জামাত হাসি মুখে একটা সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল। সো আপনি বুঝতে পারবেন কার স্টেক কতটুকু আছে। সেই কারণে আমি বলছি দুটো স্টেক একই না। আচ্ছা, স্টেক যদি থাকেও জুলাইতে এসে, পরবর্তীতে এখন ফাইট শুরু হবে, এটাই নিয়ম যে আমি ক্ষমতায় যেতে চাই। রাজনৈতিক দলের কাজই ক্ষমতায় যাওয়া, এটা খারাপ ব্যাপার না। এটা মানে এই না যে আমি ক্ষমতায় গিয়ে লুট করব। প্রত্যেক দল তার নিজস্ব চিন্তা আছে, সেটা সে বাস্তবায়ন করতে চায়, সে ক্ষমতায় গিয়ে সেটা করবে। সো ওই ফাইট শুরু হচ্ছে, এই ফাইটের সমস্যা নেই। কিন্তু বারবার যেটা বলছি, কোনো দল যদি মনে করে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই, ইনফ্যাক্ট তাদের বক্তব্যে আছে, অবাক হলাম জনাব তাহের বলছেন নভেম্বরে গণভোট হওয়ার যুক্তি দিতে গিয়ে বলছেন যেটা নভেম্বরে হওয়া ভালো, বরং নির্বাচন পিছিয়ে গেলে যাক, সংস্কারটা বেশি জরুরি। আমি আর খুব ইচ্ছা হয় যে ওনাকে যদি সামনে পেতাম, একটু গণতন্ত্র বুঝতে চাইতাম বা বোঝাতাম ওনাকে। আসলে বাংলাদেশে যদি
এরকম কন্ডিশন হয় যে সংস্কারের কিছু জন্য গণভোট হবে আর নির্বাচন পিছিয়ে যাবে, এটা একটা অপশন। আর একটা হচ্ছে একটা সংস্কারও হবে না কিন্তু একটা নির্বাচন হবে, কোনটা বেছে নিতে হবে? দুটোর মধ্যে একটা যদি বেছে নিতেই হয় সেটা হচ্ছে জাতীয় নির্বাচন বেছে নিতে হবে। সো খুবই বেসিক জায়গাতে তাদের, এই জন্য তাদের আলোচনা বা কথার মধ্যে দেখছি কোনো দল যদি এটা চায় যে সে নির্বাচন পিছিয়ে দিতে চায় তাহলে সাধারণত এই খেলার পার্ট তাকে করাই যাবে না। তার মধ্যে আবার এর মধ্যে কিন্তু তাত্ত্বিক ফরহাদ মাঝার তিনি বলেছেন এই সরকারের কি গণভোট দেওয়ার এখতিয়ার আছে, প্রশ্ন তুলেছেন। খুব ভালোভাবে আছে। কারণ হলো আমি একটু বলি, গণভোট এই মুহূর্তে সংবিধানে ফেরত এসছে, কিন্তু কতগুলো স্পেসিফিক আর্টিকেলে এখন গণভোট আছে। যে গণভোটটার কথা বলা হচ্ছে এটা সংবিধানে নাই, এটা ভুল না, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু সংবিধানে নাই করা থাকা জিনিস আমরা করে ফেলতে পারি, আমরা পরবর্তীতে সংবিধানে গিয়ে সেটা র্যাটিফাই করতে পারি। আমাদের 11th অ্যামেন্ডমেন্ট হয়েছে, 5th 7th হয়েছে, ইনফ্যাক্ট আমাদের অনেক কিছু র্যাটিফাই করতে হবে। সংসদ ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা আমরা কি করেছি? তো এটাও তো আগামী পার্লামেন্টে সংবিধানের একটা সংশোধনীতে র্যাটিফাই করতে হবে। তো এই সরকারের অধিকার আছে, যেন ফরহাদ মাঝার এগুলো জানা আছে আসলে ভালোভাবে। কিন্তু উনি প্রথম দিন থেকেই এই সরকার এবং এই সরকার এভাবে তৈরি না হয়ে একটা বিপ্লবী সরকার করার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা দখল টখলের পরিকল্পনা ছিল, সেইটা হয় নাই। সেই ফ্রাস্ট্রেশন থেকে এখন এই কথাগুলো বলেন বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ জাহিদ ভাই। পাপি আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ষড়যন্ত্র, নানামুখী ষড়যন্ত্র জামাত আর এনসিপি কে দিয়ে। আপনারা বারবার বিএনপি জামায়াতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করেছেন, আপনারা বালুর ট্রাক সরাতে পারেননি, এবং জামায়াতের সমর্থন নিয়েই কিন্তু আপনারা আন্দোলন করেছেন, এটি জামাতের দাবি এবং এটা আমরা দেখেছিও কিছুটা সত্যতা। যেমন 14 সালে আন্দোলন, তারা অভিযোগ করছে যে আপনারা যদি 14 আন্দোলনে জামাতের সাথে থাকতেন 14 সালেই শেখ হাসিনা বিদায় হতো। এখন কেন আপনারা জামাতকে এত দূরে ঠেলে দিচ্ছেন? বা জামাতের সাথে আমাদের নির্বাচনী জোট ছিল, নির্বাচনে কয়েকটা সিটের ঐক্য ছিল, এর বাইরে জামাতের সাথে আমরা কখনো কোনো কিছু যুগপৎভাবে একই মঞ্চে খুব কম ওঠা। আচ্ছা, এখন প্রথম প্রশ্নের উত্তর দিই যে জামাতের সমর্থন ছাড়া আমরা 91 সরকার গঠন করতে পারতাম না। জামাত কি 91 সালে আত্মপ্রকাশ করতে পেরেছিল পার্লামেন্টে? কয়টা সিটে? তো সেটা তারাও তাদের জীবনে আর কোনোদিন কোনো মহিলা এমপি হয়েছে 91 পরে? হয় নাই। তো তারা 2টা মহিলা এমপি দিয়ে সমর্থন আওয়ামী লীগকে দিলে কি আওয়ামী লীগ গঠন করতে পারতো? আওয়ামী লীগের চেয়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগের সিট সংখ্যা কত ছিল এবং জামাতের সিট সংখ্যা কত? পরিসংখ্যানটা যদি একবার জামাত পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে দেখে তাহলে জামাতের সমর্থন নিয়েও আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করতে পারতো না। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু বাস্তবতাটাকে তারা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তারা আবার 2001 সালে দেখেন, তারা ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছে। তো ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করে তাদেরকে 2টো মন্ত্রিত্ব দেওয়া লাগছে। তো তারা কি জীবনে বিরোধী দল এবং সরকারি দল হওয়ার মতো জায়গা ছিল কখনো, যে তারা পার্লামেন্টে বিরোধী দল হতো আর বিএনপি তার নিচে থাকতো? এরকম কোনো পর্যায়ে সাংগঠনিকভাবে তারা তো কখনোই ছিল না। তাহলে মন্ত্রিত্ব পেয়ে লাভবান কে হয়েছে? জামাত ইসলাম হয়েছে। কর্মী পুনর্বাসন কে করছে? জামাত ইসলাম করছে। মন্ত্রীর ওই পতাকা নিয়ে তাদের 2 নেতা সাংগঠনিকভাবে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় তার ব্যবস্থা এবং তার চেষ্টাই কিন্তু করছে।